আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট আজ। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1619 জন প্রার্থী। বোমা গ্রেনেড গুলি অতিক্রম করে দেশের সেবা করছেন বললেন প্রধানমন্ত্রী। 1-11 তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে দেশে ফেরেন মন্তব্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পাপিয়া সরোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ 2 ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। তৃতীয় টি-20তে টাইগারদের 9 রানের জয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম হাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট আজ। 139টি উপজেলায় বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে আছেন 1619 জন প্রার্থী। 139 উপজেলায় ভোট দেবেন 3,15,00,000 ভোটার। তবে 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে, অন্যগুলোতে ব্যালটে ভোট দেবেন ভোটাররা। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় ভোট করার তফসিল ঘোষণা করা হলেও 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভঙ্গ করায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে সরকারের যেমন বাধা ছিল, তেমনি আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের বলিষ্ঠতার জন্য অনেক বাধা, বোমা গ্রেনেড হামলা ও সরাসরি গুলিকে অতিক্রম করে তিনি দেশ ও জনগণের সেবা করতে পারছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। 2007 সালের 7ই মে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্রকে বাঁচাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের মাটিতে ফিরতে সে সময় তিনি কী ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন জাতীয় সংসদে তা বর্ণনা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম, আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমার দলের ভিতর থেকেও, তখন দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন, কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল। আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। হাজার হাজার মানুষ রাস্তায়, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতাকর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না, সামনে নেই, কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা কর্মী সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেনই। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের পর্দায় চলছে রবীন্দ্র মেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট।
অসামান্য গায়কী দিয়ে ৬ দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে ২১ পদকে ভূষিত হন শিল্পী। এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। মানে এখনো যখন আছি, বেঁচে আছি, আনন্দ বেদনা সবটা নিয়েই আছে এবং সেটা বোধহয় সেটা আমাদের ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ, রবীন্দ্রনাথের ভিতর দিয়েই সবকিছু দিয়েই বুঝে নেওয়া। শিল্পীর হাতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পাপিয়া সারোয়ার, ফিরোজা বেগম, তার আগে আরো যারা ছিলেন, তারা বাংলাদেশের সঙ্গীতকে আজকে এখানে এনেছে। কি রবীন্দ্র, কি নজরুল, কি আধুনিক, যে কোনো গান কথাই বলি। তো আজকে পাপিয়া সারোয়ারকে চ্যানেল আইয়ের এই সম্মাননাটুকু তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি। আর সুস্বাস্থ্য কামনা করছি। আমরা দোয়া করব আপনি আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। আমাদের পথিকৃৎ, আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই, সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে। তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক। আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা। গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা চলার সময়ও দক্ষিণ গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে একটি অপরিহার্য সাহায্যের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো। ইসরায়েলের রাফা আক্রমণ ধ্বংস ডেকে আনবে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান। গাজার পরিস্থিতি সংকটজনক মোড়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। হামলা বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন এক মার্কিন কংগ্রেসম্যানও। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা সেই বিষয়ে প্রতিবেদন দিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য বিলম্ব করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের 4টি বিষয়ে আপত্তি জানানোয় গাজায় শান্তির সন্ধান প্রক্রিয়া একটি জটিল পর্যায়ে পৌঁছেছে। যদিও এর আগে সোমবার দুপক্ষের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানায় হামাস। এবারে কৃষি সংবাদ। গত বছর কোরবানি ঈদে ৩০ লাখ টাকা দাম হাঁকানো রাজাবাবুকে নিয়ে এবার চরম বিপাকে পড়েছেন গরুটির মালিক। মাদারীপুরে নিজের গোয়াল ঘরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুটিকে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করেন তিনি। তবে ঢাকার গাবতলী নিয়ে গেলেও গত বছর অবিকৃত থেকে যায় গরুটি। 2 বছর ধরে লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এবছর দাম কমিয়ে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান শখের রাজাবাবুকে। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। অন্য সব গরুর মতোই বিশাল আকৃতির গরু রাজাবাবুকে স্বাভাবিক খাবার দিয়ে লালন পালন করেছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভুইয়া। এখন সেই গরু নিয়েই বিপাকে পড়েছেন তিনি। এ পর্যন্ত গরুটি লালন পালন করতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে তার। গত বছর গরুটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। বিক্রি না হয় বিপাকে পড়েছেন এই খামারি। এবার কোরবানি ঈদে খরচের টাকা পেলেই বিক্রি করতে চান গরুটিকে। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকাটুকু চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় ছাড়িয়ে দেবো গরু।
ধৈর্য হারা হয়ে গেছে গরু। আমাদের ফ্যামিলিতে এটা লালন পালন করার মতো কোনো নাই, ক্ষমতা নাই। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আমরা পড়ালেখা করি, বড় ভাই বাইরে থাকে, তো এই গরুটা এখন আমাদের লালন পালন করা এখন আর সাধ্য হইতেছে না। দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় গত বছরের চেয়ে এবছর গরুটির আকার আরও বড় হয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে গরুটি দেখতে। একটা গরু পালা খুব একটা ব্যয়বহুল, তাছাড়া যে প্রচণ্ড গরম। আর একটা যদি লক্ষ্য করলাম, যদি এই গরমে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল খাওয়া গরু মোটা তাজা করে যদি করতো, তাহলে এই গরুটা এই গরমে টেকতো না। মাদারপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকেও আসে। গরু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। খামারি মওফেল ভুঁইয়া জানান, এখন আর সামর্থ্য নেই তার। ঢুকাই ফেল। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর। এতে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। পানির তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। জলবায়ুর পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বৃষ্টিহীন বৈশাখে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলি মাঠ। টানা তাপপ্রবাহে শুকিয়ে গেছে ঝিনাইদহের খালবিল নদী। ভূ উপরিস্থ পানির পাশাপাশি ৩৫ থেকে ৪০ ফিট নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে ঝিনাইদহের ৬টি উপজেলা। সবচেয়ে বেশি বিপাকে মহেশপুর ও শৈলকুপার বাসিন্দারা। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না, কারণ কেনালেও পানি সরকার দিত, তাও দেয় না। এখন বৃষ্টি বাদলা নেই, এখন তো ধান সব শুকায় নষ্ট হয়ে যাবে, এখন বিশাল ক্ষতি হয়ে যাবে আমাদের। টিউবওয়েলে পানি উঠতেছে না, হ্যালো, পানির খুব সমস্যা, আমরা খুব কষ্টে আছি। মাঠের খেত ফসলটা ছিল সবই শেষ হয়ে নষ্ট হয়ে গেল, আমাদের বাসায় কোনো পরিবেশ নাই। এখন সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে, তাহলে আমাদের বাসার মতো পরিবেশ নাই। জেলায় ১৭,০০০ গভীর ও ১৮,০০০ অগভীর নলকূপ প্রায় পানি শূন্য। সুপেয় কিংবা গৃহস্থালী কাজের পানির জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে। ধান ফান সব নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে, কারেন্ট থাকে না। এর লেগে আমাকে যদি একটা জল মোটর দিত, কি কোনো ভালো একটা মোটর দিত, তাহলে আমরা পানি খেয়ে বাঁচতাম এগুলাম এলাকার মানুষ। কারুর কলেতে আনিয়ে ঢালিয়ে পানি দিছি, গরু ছাগলের খাতি দিতে পারতি না, রান্না বান্নাও করতে পারতি না। সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয়, কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না। সব ধান নষ্ট হয়ে গেছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে যা গেছে আরো যেটুকু আছে এটুকু চলে যাবে, কিছুই হবে না। বৃষ্টি হলেই এই সংকটের সমাধান হবে বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় প্রতিটি ইউনিয়নে 80টি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপন করছে। তন্মধ্যে প্রায় 60,000 পরিবার পানি সরবরাহ করছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। পরিশেষে এটাই বলতে পারি যে বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। আমরা ধারণা করছি যে বৃষ্টি হলেই এই সমস্যার সমাধান অচিরে সমাধান হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয় রোধে ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।